অনেকেই আমাকে ভিডিওর কমেন্টে জিজ্ঞাসা করে যে দাদা অল্প ইনকামে ঘরের খরচা চালানোর পর খুব অল্প টাকা বেঁচে থাকে, সেই টাকাগুলিকে আমরা কোথায় বিনিয়োগ করব বা ইনভেস্ট করব যাতে আমরা আগামী দিনে বড়লোক হতে পারি। তো এই প্রশ্নটা পাওয়ার পর আমি ভাবলাম এটা বেশিরভাগ লোকের সমস্যা, কারণ একটা রিসার্চ বলে যে যদি আপনার ইনকাম 25,000 টাকার বেশি হয় তাহলে আপনি ভারতের টপ 10% লোকের মধ্যে পড়েন, অর্থাৎ ভারতের বাকি 90% লোক 25,000 টাকার কম ইনকাম করে, মানে লো ইনকাম ক্যাটাগরি থেকে বিলং করে। তো এই অবস্থাতে ভারতের বেশিরভাগ লোক অল্প ইনকাম হওয়ার সত্ত্বেও কিভাবে বিনিয়োগের মাধ্যমে কোটিপতি হতে পারে সেটাই আজকের এই ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওটা 4 বন্ধুর গল্প দিয়ে শুরু করি যাদের বয়স সেম, ইনকামও সেম, কিন্তু ইনভেস্টিং স্টাইল আলাদা, অর্থাৎ বিনিয়োগের পদ্ধতি আলাদা। মানে 4 জন 4টি আলাদা আলাদা ইনভেস্টমেন্ট অপশানে ইনভেস্ট করে। এই 4টি ইনভেস্টমেন্ট অপশানের মধ্যে আপনি নিজের ইচ্ছা মতো ইনভেস্টমেন্ট অপশানটা বেছে নিয়ে সেখানে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন ইনভেস্টমেন্ট অপশানটা বেস্ট, তাহলে আমি বলবো 4th ইনভেস্টমেন্ট অপশানটা। তাই এই ভিডিওটাকে না স্কিপ করে শেষ অবধি দেখুন, কারণ অর্ধেক জ্ঞান পতনের কারণ হয়ে দাঁড়ায়। তো ফাইনালি ভিডিওটাকে শুরু করা যাক। আকাশ, রোহিত, রাহুল আর মনীষ নামে 4 বন্ধু ছিল যারা একই স্কুল ও কলেজ থেকে পাশ করে বের হয়েছিল। এদের প্রত্যেকের বয়স 22 বছর ছিল। এরা প্রত্যেকে কলেজ শেষ করে 15,000 টাকা স্যালারিতে নতুন জব জয়েন করেছিল। এদের প্রত্যেকের বেসিক ফাইন্যান্সের একটু হলেও জ্ঞান ছিল, তাই এরা নিজের স্যালারি পাওয়ার সাথে সাথে তার 30% অর্থাৎ 4,500 টাকা নিজের জন্য রেখে দিত, আর তারপর বাদবাকি 10,500 টাকাকে নানান জায়গায় খরচা করত। কারণ তারা কোথাও পড়েছিল বা কারোর কাছ থেকে শুনেছিল যে ধনী হতে গেলে প্রথমে নিজেকে স্যালারি দিতে হবে, যেটা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন নামক বইটির মেন কনসেপ্ট। তাই আপনিও চাইলে এই কনসেপ্টটাকে ব্যবহার করতে পারেন। আবার গল্পে ফিরে আসা যাক। তো যে টাকাগুলি তারা বাঁচাতো সেই টাকাগুলিকে তারা নিজের ইচ্ছা মতো জায়গায় ইনভেস্ট করত, আর প্রতি বছর তাদের স্যালারি বাড়ার সাথে সাথে তারা তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকেও মিনিমাম 10% হারে বৃদ্ধি করত। তো প্রথম বন্ধু আকাশ তার টাকাগুলিকে সেফ রাখার কথা ভাবতো, কারণ তার বাবা একজন গভর্নমেন্ট এমপ্লয় ছিল যে তাকে সবসময় নিজের টাকাকে সেফ জায়গায় রাখতে বলতো। আর ওনার মতে টাকা ইনভেস্ট করার সব থেকে সেফ উপায় হলো এফডি, মানে ফিক্সড ডিপোজিট। সো এটাই ইনভেস্টমেন্টের ফার্স্ট অপশন, যেটা হলো রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট। তো আকাশ নিজের স্যালারির 30% অর্থাৎ 4,500 টাকা এফডিতে ইনভেস্ট করত, আর প্রতি বছর 10% হারে নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকেও বৃদ্ধি করত। ফলে 10 বছর পর তার ইনভেস্টমেন্টের মোট ভ্যালু হবে 11,82,000 টাকা। কারণ আমরা সবাই জানি এফডি থেকে অ্যাভারেজ 6 থেকে 8% রিটার্ন পাওয়া যায়, তাই আমি মোটামুটি 7% রিটার্ন ধরে নিচ্ছি, যার জন্য 10 বছর পর আকাশের মোট ইনভেস্টমেন্ট ভ্যালু হবে 11,82,000 টাকা। 20 বছর পর হবে 54,42,000 টাকা, আর 25 বছর পর হবে 1,03,42,000 টাকা। অর্থাৎ যদি আপনি এফডিতে ইনভেস্ট করেন তাহলে মাত্র 4,500 টাকা থেকে শুরু করলে সেখান থেকে 1 কোটি টাকা বানাতে মিনিমাম 25 বছর সময় লাগবে। মানে যদি আপনার বয়স এখন 20 বছর হয়ে থাকে তাহলে আপনি 45 বছর বয়সে গিয়ে একজন কোটিপতি হবেন। এবার আমরা দেখব দ্বিতীয় বন্ধু রাহুলের ইনভেস্টিং স্টাইলকে। রাহুলের স্যালারিও 15,000 টাকা। রাহুলও আকাশের মতোই নিজের ইনকামের 30% ইনভেস্ট করত, আর সাথে সে তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকেও প্রতি বছর 10% হারে বৃদ্ধি করতে থাকতো। এখানে রাহুল নিজের টাকাকে গ্রো করার জন্য সেকেন্ড ইনভেস্টমেন্ট অপশনটাকে ব্যবহার করেছে, যেটা হলো মিডিয়াম রিস্কি ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রাহুল 70-20-10 রুলকে ব্যবহার করেছে, যেখানে সে নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টে 70% ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করত, 20% মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করত, আর 10% স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করত। এখানে ইন্ডেক্স ফান্ডকে সেফ ফান্ড বলা যেতে পারে, কারণ ভারতের টপ 50টা কোম্পানি নিয়ে এই ইন্ডেক্স ফান্ড গঠিত। মিড ক্যাপ ফান্ড সাধারণত টপ 100টা কোম্পানি নিয়ে গঠিত, আর টপ 100টা কোম্পানির পর থেকে যতগুলো কোম্পানি আছে তার মধ্য থেকে কিছু বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত হয় স্মল ক্যাপ ফান্ড। তাই স্মল ক্যাপ ফান্ড ইন্ডেক্স ফান্ডের থেকে বেশি রিস্কি হয়, যার জন্য স্মল ক্যাপ ফান্ড থেকে বেশি রিটার্নও পাওয়া যায়। একটা কথা সবসময় মাথায় রাখবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিস্ক অ্যান্ড রিটার্নের সম্পর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, অর্থাৎ যেখানে রিস্ক বেশি থাকবে সেখান থেকে রিটার্নও বেশি পাওয়া যাবে। তো এবারে এই 4টা থেকে রাহুলের ইনভেস্টমেন্ট ও তার রেজাল্টকে দেখে নেওয়া যাক।
আগেই জেনেছি রাহুল তার স্যালারি 30% ইনভেস্ট করে, ফলে রাহুলের মাসিক ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 4,500 টাকা। এবার এই 4,500 টাকার মধ্য থেকে 70% অর্থাৎ 3,150 টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে, যেখান থেকে সে প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ 12% রিটার্ন পায়। ফলে 20 বছর পর ইন্ডেক্স ফান্ড থেকে সে 62,64,000 টাকা পাবে। সে তার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 20% অর্থাৎ 900 টাকা মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে, যার থেকে সে ইয়ারলি 16% রিটার্ন পায়। ফলে 20 বছর পর মিড ক্যাপ ফান্ড থেকে সে 28,19,000 টাকা পাবে। আর মাত্র 10% অর্থাৎ 450 টাকা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে, যার থেকে সে ইয়ারলি 20% রিটার্ন পায়। ফলে 20 বছর পর স্মল ক্যাপ ফান্ড থেকে সে 25,83,000 টাকা পাবে। তো 20 বছর পর রাহুলের সমস্ত ইনভেস্টমেন্টের মোট ভ্যালু হবে 1,16,66,000 টাকা। অর্থাৎ যদি আপনি 20 বছর বয়সে এই ইনভেস্টমেন্ট অপশন অনুযায়ী ইনভেস্ট করতে শুরু করেন, তাহলে 40 বছর বয়সে গিয়ে আপনি একজন কোটিপতি হবেন। এবার দেখা যাক থার্ড ইনভেস্টমেন্ট অপশনটা, যেটাকে তৃতীয় বন্ধু রোহিত ব্যবহার করে, আর সেটা হলো হাই রিস্কি ইনভেস্টমেন্ট। এই চার্টটাকে দেখলে বুঝতে পারবেন যে রোহিতের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটা সত্যিই খুব রিস্কি, কারণ রোহিত তার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 70% অর্থাৎ 3,150 টাকা স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে, আর মাত্র 10% অর্থাৎ 450 টাকা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে, যেটা রাহুলের একেবারে বিপরীত। তাই রোহিত রাহুলের থেকে 3 বছর আগে কোটিপতি হবে। অর্থাৎ 17 বছর পর রোহিতের টোটাল ইনভেস্টমেন্টের ভ্যালু হবে 1,07,00,000 টাকা। মানে এই ইনভেস্টমেন্ট অপশনটাকে ফলো করলে আপনি 20 বছর বয়স থেকে যদি শুরু করেন, তাহলে 37 বছর বয়সে গিয়ে একজন কোটিপতি হবেন। এবার আপনি এই থার্ড ইনভেস্টমেন্ট অপশনটাকে দেখে ভাবতে পারেন যে এটাকেই ব্যবহার করব, তাহলে আমি বলবো একটু অপেক্ষা করে ফোর্থ ইনভেস্টমেন্ট অপশনটাকে দেখুন। সো ফোর্থ ইনভেস্টমেন্ট অপশন হলো ইনভেস্ট ইন ইয়োর সেলফ, মানে নিজের ওপর ইনভেস্ট করুন, যে অপশনটাকে চতুর্থ বন্ধু মনীষ ব্যবহার করেছিল। মনীষের বয়সও তখন বাকি 3 জনের মতো 20 বছর ছিল। ওই 3 জন তাদের 20 বছর বয়স থেকে ইনভেস্টিং শুরু করে দিয়েছিল, কিন্তু মনীষ জব পাওয়ার পর প্রথম 3 বছর কোনো রকম ইনভেস্ট করেনি, শুধু নিজের ওপর খরচা করেছিল। এখানে নিজের ওপর খরচা করা বলতে আইফোন কেনা বা গাড়ি কেনার কথা বলা হচ্ছে না, নিজের স্কিল বাড়ানোর পিছনে খরচা করার কথা বলা হচ্ছে। তো মনীষের ভিডিও এডিটিং খুব ভালো লাগতো, তাই ভিডিও এডিটিং স্কিলটাকে ভালোভাবে শেখার জন্য তাকে কোনো সময় কোনো বই কিনতে হতো, বা কোনো কোর্স কিনতে হতো, বা কোনো সেমিনার অ্যাটেন্ড করতে হতো। তাহলে সে কোনো ইতস্তত বোধ না করে ওই সব জিনিসের পিছনে খরচা করত। তাই যখন তার বয়স 23 বছর হলো, তখন তার ভিডিও এডিটিং এর ভালো অভিজ্ঞতাও হয়ে গিয়েছিল। তাই সে ফাইবার, আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলিতে অ্যাজ এ ভিডিও এডিটর কাজ করতে শুরু করে, আর কদিন পর তার কাজ ভালো চলতেও শুরু করে, আর সেখান থেকে মাসে 50,000 টাকা ইনকাম হতে শুরু করে। আর যখন ক্লায়েন্টের চাপ বৃদ্ধি পাচ্ছিল, তখন মনীষ আরো 5টা এডিটরকে হায়ার করে একটা এডিটিং বিজনেস তৈরি করে। এই সব করতে করতে আরো 2 বছর চলে যায়, আর 25 বছর বয়সে গিয়ে যখন তার বিজনেস থেকে 1,00,000 টাকা প্রফিট আসতে শুরু করে, তখন সে ভাবে যে এবার কিছু টাকাকে কাজে লাগানো যাক। তাই সে ইনভেস্টমেন্টের জন্য 60-30-10 রুলকে ব্যবহার করে, যেখানে সে তার ইনকামের 60% টাকাকে ইনভেস্ট করত, 30% টাকাকে নিজের প্রয়োজনগুলি মেটানোর পিছনে খরচা করত, যেমন খাবার খরচা, বাচ্চাদের পড়াশোনা খরচা ইত্যাদি, আর 10% টাকাকে নিজের ইচ্ছাগুলির পিছনে খরচা করত, যেমন শপিং করা, ঘুরতে যাওয়া ইত্যাদি। তো যেহেতু 25 বছর বয়সে মনীষের ইনকাম 1,00,000-এ পৌঁছে গিয়েছিল, তাই সেই অনুযায়ী তার 60% অর্থাৎ 60,000 টাকা সে প্রতি মাসে ইনভেস্ট করত। যেহেতু 60,000 টাকা বেশ বড় একটা অ্যামাউন্ট, তাই সে বেশি রিস্ক নিতে চায়নি। ফলে সে তার টাকাগুলিকে সিম্পল ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছিল, যেখান থেকে সে ইয়ারলি 12% রিটার্ন পেত। আর বাকি সবার মতো মনীষও প্রতি বছর নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে 10% হারে বৃদ্ধি করতে থাকতো। ফলে মাত্র 7 বছরের মধ্যে সে একজন কোটিপতি হয়ে যায়, যেটা আপনি এই চার্টটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি জানি এই রাস্তাটা বাকি সব রাস্তার থেকে একটু কঠিন, কিন্তু অল্প বয়সে ধনী হওয়ার এটাই একমাত্র রাস্তা। তো আমরা এখানে 4টি আলাদা আলাদা ইনভেস্টমেন্ট অপশনকে দেখলাম। আমার মতে ফোর্থ ইনভেস্টমেন্ট অপশনটাই বেস্ট, কারণ যেখানে বাকি 3 জন নিজের ক্যারিয়ারের শুরু থেকে ইনভেস্ট করা শুরু করে দিয়েছিল, সেখানে মনীষ নিজের ক্যারিয়ারের শুরুতে নিজের স্কিলকে শার্প করার পিছনে ইনভেস্ট করেছিল, যার ফলে তার ইনকাম প্রায় 10 গুণ বৃদ্ধি পেয়েছিল। আর যখন তার ইনকাম যথেষ্ট হয়ে গিয়েছিল, তখন সে ইনভেস্ট করতে শুরু করেছিল, আর এই অ্যাপ্রোচটাই তাকে মাত্র 32 বছর বয়সে কোটিপতি বানিয়েছিল। তাই যদি আমরাও অল্প
বয়সে কোটিপতি হতে চাই, তাহলে আমাদেরকেও এই অ্যাপ্রোচটাই মেনে চলতে হবে, যেটা হলো প্রথমে নিজের স্কিলগুলিকে পলিশ করা, আর তারপর সেই স্কিলকে কাজে লাগিয়ে নিজের ইনকামকে বৃদ্ধি করা, আর ইনকাম বৃদ্ধি পেলে তার থেকে বেশি বেশি করে ইনভেস্ট করা। এবার আপনি বলতে পারেন যে আমি মানছি 10-20 বছর ধরে ইনভেস্ট করলে কোটিপতি হওয়া যাবে, কিন্তু এই 10-20 বছরে ইনফ্লেশন কোথায় যাবে, অর্থাৎ 10-20 বছর পর আমাদের টাকার ভ্যালু কত থাকবে? তো এই প্রশ্নের উত্তর জানতে হলে এই চারটাকে দেখুন। এখানে আকাশ 20 বছর বয়স থেকে মাত্র 4,500 টাকা দিয়ে তার ইনভেস্টিং জার্নি শুরু করেছিল। সে জীবনে কোনো রিস্ক নেবে না বলে তার টাকাগুলিকে এফডিতে ইনভেস্ট করেছিল। তাই 30 বছর পর 50 বছর বয়সে গিয়ে আকাশের কাছে মোট 1,70,00,000 টাকা থাকবে। এবার যদি আমরা 6% ইনফ্লেশন ধরে নিই, তাহলে এই 1,70,00,000 টাকার ভ্যালু এখনকার 18,70,000 টাকার সমান হবে। অর্থাৎ 30 বছর পর 1,70,00,000 টাকা দিয়ে যেসব জিনিসপত্র কিনতে পারবো, সেই সব জিনিসপত্র কিনতে এখন 18,70,000 টাকা লাগবে। ঠিক আকাশের মতো রাহুলও 4,500 টাকা দিয়ে মিডিয়াম রিস্ক ইনভেস্টমেন্ট অপশানে 30 বছর ধরে ইনভেস্ট করেছিল। তাই 30 বছর পর 50 বছর বয়সে গিয়ে রাহুলের ইনভেস্টমেন্টের মোট ভ্যালু দাঁড়াবে 5,39,00,000 টাকা, যেটাকে 6% ইনফ্লেশন ধরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে সেটা এখনকার 93,90,000 টাকার সমান হবে। আর অন্যদিকে রোহিত হাই রিস্ক নিয়েছিল, তাই রোহিতের কাছে তার 50 বছর বয়সে 11,36,00,000 টাকা থাকবে, যেটাকে 6% ইনফ্লেশন ধরে ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে সেটা এখনকার 1,98,00,000 টাকা সমান হবে। কিন্তু মনীষ যে তিনজনের থেকে 5 বছর শেষে শুরু করেছিল, অর্থাৎ 25 বছর বয়সে গিয়ে 50,000 টাকা দিয়ে তার ইনভেস্টিং জার্নি শুরু করেছিল, সে রোহিতের মতো অত রিস্ক নেবে না বলে শুধুমাত্র ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করত। তাই 50 বছর বয়সে গিয়ে মনীষের কাছে 21,37,00,000 টাকা থাকবে, যেটার ওপর ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে এখনকার ভ্যালু অনুযায়ী 3,95,00,000 টাকা হবে, যেটা দিয়ে আমাদের জীবনটা হাসতে খেলতে কেটে যাবে। এবার এখানে আমি একটা প্রশ্ন করি, যেটার উত্তর কমেন্ট করে জানাবেন। এখানে রিয়েল রিচ কে হলো এবং কেন হলো? আপনি বলতে পারেন রোহিত আর মনীষ, কারণ ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর রোহিতের কাছে প্রায় 2 কোটি টাকা থাকবে আর মনীষের কাছে প্রায় 4 কোটি টাকা থাকবে। কিন্তু আমার মতে রিয়েল রিচ হলো শুধু মনীষ একা, কারণ মনীষের কাছে টাকা থাকার সঙ্গে সঙ্গে একটা মানসিক শান্তি থাকবে, যেটা রোহিতের কাছে থাকবে না। কারণ 30 বছর ধরে স্মল ক্যাপ ফান্ডে 70% অ্যামাউন্ট ইনভেস্ট করাটা ছেলে খেলা ব্যাপার নয়, কারণ যখন মার্কেট নিচে পড়বে তখন স্মল ক্যাপ কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে নিচে পড়বে, যার জন্য আপনার পোর্টফোলিও পুরো লাল হয়ে যেতে পারে, অর্থাৎ লসে যেতে পারে। আর সেই সময় ধৈর্য ধরাটা বড় মুশকিল কাজ। আর এই জন্যই মনীষের ইনভেস্টিং স্টাইলকে আমি বেস্ট বলেছি, কারণ মনীষের ইনভেস্টিং স্টাইলে লো রিস্ক নিয়ে হাই ফাই রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে। তাই মনীষের মতোই প্রথমে নিজেকে পলিশ করুন আর তারপর বেশি বেশি করে ইনভেস্ট করুন, কারণ যত বেশি ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনি কোটিপতি হতে পারবেন। সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।